বর্তমানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা, সেখানে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গুন্ডা নেই, কোনো কিছু নেই, জনতার উপরে কোনো গুন্ডাগিরি চলে না। জনতা সর্বোপরি। জনতা যখন রাস্তাতে নামে, দিদি বলে গেছেন আপনিও নন্দীগ্রাম থেকে রাস্তায় নেমেছিলেন, কিন্তু তখনও সিপিএম এর গুন্ডা দল ছিল, আপনাকে আটকাতে পারেনি। তখন আপনার সঙ্গে জনতা ছিল, এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে জনতা রয়েছে, ওই সময় আপনাকে আটকাতে পারেনি। এবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আপনি আটকাতে পারবেন না। পারমিশন দেয় না। বিপ্লব দেব আসবে, ভাষণ দেবে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পারমিশন চেয়েছে, কার্জন গেটে দাদাকে দিয়ে বক্তৃতা দেওয়াবো, পারমিশন দেয়নি। দিদি পারমিশনটা না দিয়ে ভালোই করেছেন, আমাকে রাস্তায় নেমিয়েছেন আপনি। ওই জায়গা দিলে আমি ওই জায়গা থাকতাম। এখন আপনি আমাকে রাস্তায় নামিয়েছেন। রাস্তায় যখন নামে তখন কি হয় 2011-তে আপনিও দেখিয়েছেন। বন্ধুরা, বর্ধমানের ভূমি, পশ্চিমবাংলার বোধ হয় 2-4টা জায়গার নাম নেই, বর্ধমান নামটা নিলে পশ্চিমবঙ্গের পরিপূর্ণতা হয় না। আমি সত্যি বলছি, বর্ধমানের নাম যদি না বলে তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাসের পরিপূর্ণতা হয় না, স্বাধীনতা সংগ্রামেরও পরিপূর্ণতা হয় না। আর ভারত কৃষি প্রধান দেশ, এখানে 90% কৃষক বাস করে, তার জন্য বর্ধমানকে ভারত কোনোদিনও অস্বীকার করতে পারে না। আজকে আপনি কোথায় পৌঁছেছেন পশ্চিমবাংলাকে? একসময় সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, হংকং থেকে এসে, হংকংয়ের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলাতে এসে উনি বলছিলেন গিয়ে, আমাকে হংকংকে কলকাতার মতো বানাতে হবে। আজকে হংকং কোথায় দিদি, আপনি কোথায় আছেন? আপনি তো আপনার ভাইপোকে নিয়ে কোথায় গিয়েছেন কে জানে, কাঠমান্ডুতে ঢুকে আছেন। হংকং কোথায় চলে গেছে? এই কলকাতাকে দেখে হংকং এর প্রধানমন্ত্রী অনুপ্রাণিত হয়ে বলছেন আমাকে কলকাতার মতো হংকংকে বানাতে হবে। এখন হংকং কোথায় চলে গেছে, আর দিদি সিধা কাঠমান্ডুতে ঢুকে গেছে, তার বাইরে কিছু নেই। আমি আসতে সময় দেখি চপ্পল পরে জায়গায় জায়গায় ওনার ছবি দিয়ে রেখেছি। চপ্পলটা, একটা চপ্পল দেখা যায়, আরেকটা দেখা যাবে, দেখবেন আমি ঠিক করি, একটা দেখা যায় আরেকটা দেখা যায় না, আরেকটা ভাইপো খেয়ে নিয়েছে, চপ্পলই নেই, চপ্পলই শেষ। দিদির চপ্পল আমরা নিইনি, দিদির চপ্পল ভাইপো ওই গায়েব করে দিয়েছে, একটা দেখা যায় আরেকটা নেই। আগে যখন দিদি বেরোতো 2011-এর আগে, দিদির 2 চপ্পল বাংলার মানুষ দেখতে পেত, এখন দিদির কাছে 1 চপ্পল আছে, আরেকটা নেই। আমরা কোনো কিছু, আর মনে রাখুন দিদি, আপনাকে আর কেউ ডুবায়নি, আপনার ভাইপোই আপনাকে ডুবিয়েছে। আর এবার এই সমুদ্র থেকে আপনার বেরোতে পারবেন না। যে একবার যমুনার সমুদ্রের মধ্যে ডুবে যায়, তাকে আর কেউ বাঁচাতে পারে না, আপনারও বাঁচার কোনো সুযোগ নেই। বর্ধমানবাসীরা, আমাকে আসার সময় আমার জেলা সভাপতি অসীমদা বলছিল, অভিজিৎদা বলছিল যে 8,000 ভোটের ডিফারেন্সে জিতেছে। এই এসআইআর কত কেটেছে? এসআইআর 23,000 কেটে গেছে। এই এসআইআর 23,000 যে কেটেছে, এই ভোটাররা কারা ছিল? ভূত, প্রেতাত্মা। মৃত্যুর পরে আমরা পিণ্ডদান করি গিয়ে যে স্বর্গে চলে যাক, আর এই মুখ্যমন্ত্রী মৃত্যুর পরে তৃণমূলের নেতা নেত্রীর মা বাপদেরকেও স্বর্গে যেতে দিচ্ছেন না, প্রেতাত্মা ভোট নিচ্ছে। প্রেতাত্মা ভোট করে এখানে, আর প্রেতাত্মা ভোট করার একটা টাইম আছে পশ্চিমবাংলাতে।
টাইমটা হচ্ছে এই নির্বাচনের দিন 4টা থেকে 5টা, ক্যামেরা বন্ধ হয়ে যাবে আর প্রেতাত্মারা এসে ভোট দেবে। এবার 22,000 কেটে গেছে, প্রেতাত্মা ভোট দিতে পারবে না। ডাবল ভোটার হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ডাবল ভোটার যারা আছে দিতে পারবে না। খোকন বাবু, আপনি খোকন হয়ে যাবেন, এখন ছোট হয়ে যাবেন। মায়ের কাছে কোলে চলে যান খোকন দা, আপনার আর কাজ হবে না। 8,000 ভোটে জিতেছিলেন, 22,000 তো চলে গেল, এবার বাকি কোথা থেকে আনবেন? এবার আর প্রেতাত্মা ভোট দেবে না, এবার মৃত ব্যক্তি ভোট দেবে না, ডাবল ভোটার ভোট দেবে না। কিভাবে জিতবে? আমাকে বলছিল দাদা জোর করে জিতে যায়, ফলস ভোট দিয়ে দেয়। এবার আর ফলস ভোট হবে না, বিদায় হয়ে গেছে পালা। দিদি হাল্লা করেছিলেন খালি কলসের শব্দ বেশি হয়, এসআর করতে দেব না, এই করব সেই করব, গাছের সঙ্গে বেঁধে রাখবো, হিমালয়ের সঙ্গে বেঁধে রাখবো, পাথর দিয়ে মারবো। কি হয়েছে? নিজের এসআরটা সবচেয়ে আগে করে নিয়েছে। বন্ধুরা, কষ্ট এই বাংলার জন্য, রবীন্দ্রনাথের বাংলা, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য, বঙ্কিমচন্দ্রের বাংলা, যিনি বন্দে মাতরমের জন্য, দেশবন্ধু চিত্তরঞ্জনের ভূমি, ক্ষুদিরাম বসুর ভূমি, বিনয় বাদল দীনেশের ভূমি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমি, যিনি ওনার ছেলের বিবাহ করিয়ে বিবাহ প্রচলন করেছেন। আর সেই রাজ্যে বলছেন মুখ্যমন্ত্রী মহিলা রাত্রি মেয়েরা বেরোবে না। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছেন, সে রাজ্যে বলছে মহিলারা রাত্রে বেরোতে পারবে না। আজকে যদি রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকতেন, তাহলে কি অবস্থা হতো বুঝে দেখুন, কোথায় এরা যেত। আজকে বাংলার পরিচিতি কি? আমি যেটা বলছিলাম, বাংলার একটা আলাদা পরিচয়। পশ্চিমবঙ্গ বলতেই মানুষ কল্পনা করে এক সুন্দর সিটি, জয় অফ সিটি। এখন জয় অফ সিটি কে ভয় অফ সিটি হয়ে গেছে বিধির কল্যাণে। কোন লোক একসময় যখন পশ্চিমবাংলাতে যেত, কলকাতা আসতো, তো মা বাবা বলতো, বাবা কলকাতা যাচ্ছিস, বাবা সুন্দর শহরটা দেখে আয়, বর্ধমানের ধানের ক্ষেতটা দেখে আয়, হাওড়া ব্রিজটা দেখে আয়। এখন কোনো কাজের জন্য যদি কোনো ছেলে বেরোয়, তো তার মা বলে, বাবা সাবধানে থাকিস। এই উপহারটা আপনি দিয়েছেন। যে সিটি, সিটি অফ জয়, মানুষ তাকে অনুভব করার জন্য, উৎসবের মহলে দুর্গা পূজা দেখার জন্য, কালী পূজা দেখার জন্য, সরস্বতী পুজো দেখার জন্য আসতো। সেই জায়গাতে মা বলছে সাবধানে থাকিস রে ভাই। মানুষ এখন পশ্চিমবাংলাতে আসতে ভয় পায়। 3,000-এর কাছাকাছি বিগত 5 বছরে পশ্চিমবাংলা থেকে 3,000-এর কাছাকাছি, প্রায় 3,000 বড় বড় কোম্পানির অফিস ট্রান্সফার করে অন্য রাজ্য চলে গেছে। এ রাজ্যে থাকতে চায় না কাটমানির কারণে। 6,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে, ঝুটমুলগুলি প্রায় বন্ধ হওয়ার পাল্লাতে পড়ে আছে। কিন্তু তার কোন সংস্কারের লক্ষণ ওনার মধ্যে নেই। আর বলছেন লক্ষ্মীর ভান্ডার, ভারতীয় জনতা পার্টি রাজ্যের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের তো বড় বড় প্রকল্প দিয়েছি আমরা। লক্ষ্মীর ভান্ডার প্লাস করবো, এর চেয়ে বেশি দেবো। ভারতীয় জনতা পার্টির সরকার এখানে কাটমানি খাবে না, চুরি করবে না, ইউনিভার্সিটির টাকা লুটপাটে খাবে না। ভারতীয় জনতা পার্টি আসলে এই সমস্ত টাকাগুলি মানুষের উন্নয়নের জন্য যাবে, মানুষের পরিবারের কল্যাণের জন্য যাবে। আর যে ছেলে মেয়েরা রোজগারের জন্য এখন বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, এদেরকে ফেরত এনে তার মায়ের কাছে এখানে রোজগার দেব। দিদি আপনি তো শুধু আপনার ভাইপোর রোজগার ব্যবস্থা করেছেন। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী বাংলার প্রতিটি মায়ের ছেলে মেয়ের রোজগারের ব্যবস্থা আপনি শুধু ভাইপোর করেছেন। আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটি মায়ের ছেলে মেয়ের রোজগারের ব্যবস্থা এই মাটিতেই করি। বন্ধুরা, এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসছেন, যারা আমার তৃণমূল বন্ধুরা আসছেন,
যারা গুন্ডা পান্ডা ঠান্ডা হয়ে গেছেন তাদেরকে বলি, ভাই ঠিক হয়ে যাও। এই প্রথমবারের মতো বলছি, মানুষ না হলে তোমাদেরকে ঠিক করে দেবে। এই দুনিয়াতে বহু গুন্ডা পান্ডা হয়েছিল, বহু হয়েছিল, শুনে দেখেছেন তো। গব্বর সিংকেও 2 ব্যক্তি সিধা করে দিয়েছিল। তো তার জন্য কেউ যদি ভাবে যে আমরা এইভাবে করে ইলেকশন করে নেব, আরে জেলা সভাপতি বলছে এসআর হচ্ছে, হিয়ারিং হচ্ছে, তার জন্য ট্রেন বন্ধ করে দিচ্ছে, তার জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছে, তার জন্য আন্দোলন করছে, রাস্তায় নেমেছে। যাও না ভাই, হিয়ারিং এ যাও, গিয়ে নাম উঠাও না। রাতের অন্ধকারে যারা এসছে তাদের কারোর নাম উঠবে না, কিন্তু যে মুসলমান এখানে জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে তার থাকবে। কিন্তু যে রাতের অন্ধকারে রোহিঙ্গারা এসছে 1 ইঞ্চি জায়গা ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা তাদেরকে দেবে না। এরা বাংলাতে নয়, ভারতবর্ষে থাকতেও পারবে না। কিন্তু যে এখানে জন্মগ্রহণ করেছে 2002 এর আগে তার নাম আছে, সে নিশ্চিত থাকবে। কিন্তু তারপরে যে ওই ফর্ম ফিল আপ করার জন্য যাবে, আইডেন্টিফাই করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এদের ভারতে তাদের কোনো জায়গা নেই। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দায়িত্ব নিতে হবে। তৃণমূলের বন্ধুদেরকেও বলছি, কমিউনিস্টের বন্ধুদেরকে বলছি, কমিউনিস্ট করে কোনো লাভ নাই। কমিউনিস্ট আর দুনিয়াতে কোনোদিন আসবে না। ये লুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে, কমিউনিস্টের তথাস্থ হয়ে গেছে। কমিউনিস্ট নামী প্রাণীটি তো পশ্চিমবঙ্গকে 12টা বাজিয়েছে, আর দিদি এসে 12টার সঙ্গে একটা যোগ করে ভাইপো করে দিয়েছে, মানে কমিউনিস্ট প্লাস। যদি কমিউনিস্টের বড় নেতা হতে হয় তো পলিট ব্যুরোর সদস্য হয়। জানেন তো, কমিউনিস্টের সবচেয়ে বড় নেতা হয় পলিট ব্যুরোর সদস্য, আর পলিট ব্যুরোর সদস্যতে বড় নেতা হলে মমতা ব্যানার্জি হতে হয়। কমিউনিস্টের আসলে না তো মমতা ব্যানার্জি, উনি হচ্ছেন পিএইচডি হোল্ডার। 15টা বছর উনি এই পশ্চিম বাংলার মধ্যে ত্রাহিয়াম করেছেন। যে পশ্চিমবঙ্গে একসময় ভারতবর্ষের মধ্যে 1953 আগে 30% ইকোনমি, ভারতের 100 ভাগের মধ্যে 30% ইকোনমি একেলা পশ্চিম বাংলা দিত। আর আজকে সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছেন আপনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।